আজকে আমি বানাবো হলো আমের আচার। এই জন্য কিন্তু এতগুলো আম লিছি। আর এই আচার আমি বানাবো খুবই সহজে, খুবই কম মশলা, তার খুবই কম তেলে। আর এই আচার কিন্তু রোদের দেওয়ার কোনো ঝামেলা নাই। তো সেজন্যই আমি আম লিয়ে আসিছি। আর আমগুলো খুব ভালো মতো কিন্তু সিলাই লিখতি। আর এই সময় যেহেতু কাঁচা আমের সময়, এই সময় চলে গেলে কিন্তু আমার পাওয়া যাবে না। সেই জন্য কিন্তু আচার টাচার যাই করা লাগুক না কেন, এই সময় করে থোয়া লাগবে, তাহলে কিন্তু সারা বছর খাওয়া যাবে। তো এই জায়গাতে আমি আমগুলা সিলাই লিখতি। আর নেওয়ার পরে আমগুলো এখন আমি এরকম টুকরা টুকরা করে কিন্তু কাটে লিমো। একটা বড় গামলার মধ্যে কিন্তু আমি পানি লিয়ে লিছি। আর এই পানির মধ্যে কিন্তু আমগুলো থুয়ে দিচ্ছি, কারণ আমের থেকে অনেক কালো আটা বের হয়। তো এগুলা কিন্তু ওই জন্য পানির মধ্যে ধোয়া লাগে, তাহলে কিন্তু পানিটা কালো হয়ে আটাগুলো বের হয়ে যায়। আর এরকম করে টুকরা টুকরা করে কাটা লিখতি। আর আমের কিন্তু আটিও হস্তে দেখে পারতেন, মানে কাটতে কষ্ট হচ্ছে না। তো এরকম করে দেখো অনেকগুলো আম লিছি এক গামলা। আর কয়েকবার পানি পাল্টে কিন্তু এটা খুবই সুন্দর করে ধুয়ে নেওয়া লাগবে। যতক্ষণ না পরিষ্কার পানি বের হবে এরকম করে কিন্তু ধুয়ে লিছি। আর তারপরে এই জায়গাতে আমি আচার বানানোর জন্য কিছু মশলা ভাজা লিখতি। এই জায়গায় ধনে, জিরে আর শুকান ঝাল, এগুলো না যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো সর্ষে। আসলে সর্ষে যদি আগে দিই তাহলে পুড়ে যাবে, সেই জন্য কিন্তু আমি পরে দিয়ে দিছি। এখন কিন্তু খুব ভালো করে এগুলা ঢালা লিনু, ভাজা ভাজা হয়ে গেছে। এগুলা পিসা লাগবে, ঠান্ডা করে পিসমু। আর এখন এই জায়গায় দিয়ে দিনু তেল। আমি আগে করছি এই আচার বানাতে কিন্তু খুব বেশি একটা তেল লাগবে না। তো এই তেলেতে আমি আচারটা করবো। তার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। আর তারপরে কিন্তু আমটা আমি দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মানে তেলের সাথে খুব ভালো করে একটা ভাজা ভাজা করে লিখতি। আর নেওয়ার পরে এই জায়গাতে আমি গুঁড়া মশলা দিব। এই জায়গাতে আমি দিব হলো হলদির গুঁড়া, ঝালের গুঁড়া আর হলো লবণ। আর এগুলা দেওয়ার পরে আরো কিছুক্ষণ কিন্তু লাড়াচাড়া পানিটা আমি শুকায় লিখতি। এটা আসলে আমের ঘাটি আচার কয়। এই আচারটা অনেক সহজেই কিন্তু বানানো যায়, আর খাতেও অনেক ভাল লাগে। এটা এক বয়ম করে থুলে আমার মনে করো থাকেই না, তাড়াতাড়ি করে ফুরে যায়, এতটা ভালো হয় খাতে। তো যাই হোক, এরকম পর্যায়ে এটা সিদ্ধ করার জন্য কিন্তু আমি আরো 1 কাপ পানি দিয়ে দিন। আর দেওয়ার পরে খুব সুন্দর করে লাড়াচাড়া এটা এখন আমি ঢাকা দেবো সিদ্ধ হওয়ার জন্যে। তো এটা এদিকে সিদ্ধ হতে থাক, আমি এই জায়গা হতে এই মশলাগুলো পিষে লিখতি। আসলে যে কোনো আচারে এই মশলা দিলে আচারের স্বাদ কিন্তু বহুগুণ বাড়া যায়। আর এই মশলা ছাড়া কিন্তু আচার কোনোভাবেই হবে না। এটা আচারের মধ্যে দিলে আচারের যেই রংটা হয় অরিজিনাল, ওটা কিন্তু আসে, তাছাড়া কিন্তু আসে না। তো ওরা পিষতে পিষতে এদিকে দেখো এটা কিন্তু প্রায় মানে গোলা গলাই হয়ে গেছে সিদ্ধ হয়ে। তো এটা আমি আর একটা খুব ভালো করে ছুলনি দিয়ে এরকম করে কিন্তু লাড়াচাড়ায় ভাঙা দেওয়ার চেষ্টা করতি। আর এখন আমি এই জায়গা দিয়ে দিতে হতে সুগান ঝাল, তেজপাতা আর কয়েকটা রসুন। এগুলা দেওয়ার পরে খুব ভালো মতো কিন্তু এটা লাড়াচাড়া লিখতি। আর আমি একটা আচারের টক খাবার পছন্দ করি, তাই চিনি এনা অল্প পরিমাণে দিব। আসলে এটা যাই যার স্বাদ মতো দিবেন। আর এই জায়গার যে পিসা থোয়া মশলাটা সেটা কিন্তু আমি দিয়ে দিনু। আর এখন কিন্তু এই জায়গাতে আমি চিনি দিয়ে দিমু। আর এই চিনি কিন্তু অল্প করে দিছি, কেউ চাইলে কিন্তু বেশি দেওয়া পারেন। এখন এই চিনি থেকে পানি বের হবে, এই পর্যন্ত কিন্তু এটা আমি খুব ভালো করে রান্না লিমো। আর এগুলো আমি খুব ভালো করে দেখো ভাঙ্গা ভাঙ্গা করে দিচ্ছি। আর এখনই আমার আচারের কালারটা কত সুন্দর হচ্ছে, দেখে তো বুঝাই পারিতেন। তো যাই হোক, এখন আমি এটা একটা ডাল ঘুটনির মানে সাহায্যে খুব ভালো করে গলায় দিব। যেহেতু ঘাটি আচার, এটা কিন্তু গলা গলা হলেই বেশি ভালো লাগবে। তো এরকম করে এই আচারটা বানানো লাগে। আর মনে করো যে এরকম করে বানালে এটা খুব সহজেই হয়ে যায়। কেউ যদি মনে করেন যে অনেকদিন ধরে খাবেন, সেই ক্ষেত্রে রোদের দিয়ে তেলের দিয়েও থোয়া যাবে, আবার হতে চালে ভিনেগার দিয়েও কিন্তু থোয়া যায়। আর যেহেতু এটা আমার বাড়িতে খুব একটা বেশিক্ষণ যাবে না, সেই জন্য আমি ভিনেগারও দিইনি, এরকম করেই আমি করে ফেলেছি। তো দেখাই পারতেন কত সুন্দর হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।